শুনতে পাচ্ছেন? নমতি রত্নায় অনলাইন ভিত্তিক করুণা টিভির প্রতি মাসে ধারাবাহিক আয়োজন নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সৈকত বড়ুয়া। শুধু দর্শক, আপনারা জানেন বিগত 3 বছর ধরে আমাদের এই কার্যক্রম চলমান, যার পরিপ্রেক্ষিতে প্রতি মাসে আমরা ধারাবাহিকভাবে একটি বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে উপস্থিত হই। আজকের এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, দেখছেন, শুনছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং পরবর্তীতে আপনারা যারা দেখবেন, শুনবেন, আপনাদেরকেও আমি আগাম স্বাগত জানিয়ে রাখছি। প্রতি মাসে যে বিষয়াদিগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি, মূলত সেখানে ধর্মীয় বিষয়গুলোই অগ্রাধিকার থাকে। আজকে একটু ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছি। আজকের প্রেক্ষাপটটি আহ যদিও বা আপনারা হেডলাইন দেখে বুঝতে পাচ্ছেন করোনা সংক্রান্ত, কিন্তু আসলে করোনা মহামারী সংক্রান্ত বিষয়াদি নয়। এটি মূলত হচ্ছে করোনার এই মহামারীর পেছনে অনেক লোক অনেকভাবে অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। তারই একটি সফল কাহিনী আপনাদের সামনে তুলে ধরা। সেই সফল কাহিনীটি যাকে কেন্দ্র করে, তিনি আমাদের অহংকার, আমাদের গর্ব। বলা যায় উনি একটি আলোড়ন সৃষ্টি করেছেন। সেই ব্যক্তিটির নাম বাংলাদেশ তথা পুরো বিশ্বব্যাপী বলা যায় ছড়িয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। শ্রদ্ধেয় দাদা, আপনাকে আমি নমস্কার জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। যারা করোনা টিভি যারা দর্শক রয়েছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর এই ধরনের উদ্যোগকে জানাই সুস্বাগত। দাদার পরিচয়টা আপনারা অনেকে শুনেছেন, বিভিন্নভাবে বিশেষায়িত করা আছে। দাদা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল নামে যে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, তার প্রধান উদ্যোক্তা এবং সিইও। তবে আমি একটু ভিন্নভাবে সেই পরিচয়টি দিতে চাই। আমি বলবো এর স্বপ্নদ্রষ্টা এবং বাস্তবায়নকারী। এমন একটি স্বপ্ন তিনি দেখেছেন যা তখনকার প্রেক্ষাপটে একেবারেই অকল্পনীয়। কারণ হচ্ছে সেই সময় আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, স্বাভাবিকভাবে সবকিছু চিন্তা করা, পরিকল্পনা করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। সেই প্রেক্ষাপটকে চিন্তা করে আজকে আমি দাদার কাছে জানতে চাইবো, দাদা কিভাবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করার বিষয়ে আপনি পরিকল্পনা করলেন, সেই বিষয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু যদি জানান। সেটা যদি বলা হয় যে এপ্রিল, আমরা শুরু করি এপ্রিল 21 তারিখ। করোনা ফিল্ড হসপিটাল, চট্টগ্রাম ফিল্ড হসপিটাল, যেটা অনেকে বলে স্বাধীনতা পরবর্তী ক্রান্তিকালে আপৎকালীন একটা হসপিটাল, প্রথম ফিল্ড হসপিটাল করোনা কালীন। সেটা আপনারা জানেন যে মার্চের 8 তারিখ যখন বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় 3 জন। আর পাশাপাশি আপনি দেখবেন যে 25 তারিখে সরকার লকডাউন ঘোষণা করেছে। আর এর মধ্যবর্তী কোন এক সময়ে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটাকে মহামারী ঘোষণা করেছে। একজন নাগরিক হিসেবে, একজন চিকিৎসক হিসেবে, আর আমি জনস্বাস্থ্য বিষয়ে বাইরে লেখাপড়া করেছি, যেহেতু একটা বিষয় যখন মহামারী ঘোষণা করা হয় সময়ের প্রেক্ষিতে সেটা বাংলাদেশও আসবে সেটা বুঝতে পেরেছিলাম। আমরা যখন এই উদ্যোগটা আমি মনে মনে ভাবি, তখন সারা বিশ্বব্যাপী, বিশেষ করে ইউরোপ জুড়ে, যেখানে স্বাস্থ্য সেবার একটা অন্যতম মাইলস্টোন বলা হয়, যেখানে সুস্বাস্থ্যের অধিকারী সব মানুষ, সেখানে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। প্রায় এক রাতেই হাজার দশেক মানুষ পৃথিবী থেকে না হয়ে যাচ্ছে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ দেশ। এখানে যদি তার যে ঢেউ আসে, তখন কি অবস্থা হবে সেটা ভেবে উদ্বিগ্ন ছিলাম। তারপর ভাবছিলাম যে মানুষকে কম সংক্রমিত যাতে করা যায়, আমাদের মানুষ যারা সংক্রমিত হবে তাদেরকে যাতে একটা আইসোলেশন জায়গায় চিকিৎসা দিয়ে তাদের পরিবার পরিজনকে এই সংক্রমণ থেকে রক্ষা করতে পারি, সেই চিন্তা চেতনা থেকে ফিল্ড হসপিটালের কথা ভাবা এবং সেভাবে সোশ্যাল মিডিয়াকে পজিটিভ অর্থে ব্যবহার করে একটা ফিল্ড হসপিটালের পথে এগিয়ে যাওয়া। নাভানা গ্রুপকে ধন্যবাদ, তারা আমার সেই আহ্বানকে সাড়া দিয়েছে। চট্টগ্রামবাসীর জন্য সুখবর নিয়ে তারা 30 তারিখ যখন বললো যে তাদের একটা জায়গা রয়েছে 16,000 স্কোয়ার ফিটের, আমি চাইলে এটা দেখে যদি মনে হয় যে ফিল্ড হসপিটাল করার মতো ব্যবহার করতে পারি, সুতরাং দেখে ভালো লাগলো। সেটা স্বাস্থ্যগত বিষয়, পরিবেশগত বিষয় রয়েছে। চট্টগ্রামের পরিচালক ডক্টর হাসান সাহেবের, কবির এবং সিভিল সার্জন দুজনকে ধন্যবাদ। তারা খুব দ্রুত পরিদর্শন করে সেটা ফিল্ড হসপিটাল অনুমতি দিয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম পরিচালক, সে বলেছে তিনিও
ভিজিট করে অনুমতি দিয়েছেন, সুতরাং আমার পক্ষে সুগম হয়েছে এই জন্য ফিল হসপিটাল করে কিছু মানুষকে সেবা দেওয়ার। দাদা, আপনি একেবারে বলা যায় স্রোতের বিপরীতে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন সেই সময়। সবকিছু এভাবে পরিকল্পনা করা স্বাভাবিকভাবে বেসামাল অবস্থা একটা সৃষ্টি হচ্ছিল, বাংলাদেশও সেই একটা অবস্থায় দাঁড়িয়েছিল। তখনকার সময়ে এভাবে স্থান ঠিক করা, সেখানে একটি যথাযথ পরিবেশ সৃষ্টি করা এবং সেই অ্যাক্সেসরিজ গুলোকে একত্রিত করা, মানুষগুলোকে বিশেষ করে পেশাদার মানুষগুলোকে ওখানে সংশ্লিষ্ট করা, তার সাথে সাথে এই যে স্বেচ্ছাসেবকদেরকে আপনি সংযুক্ত করলেন, তাদেরকে ট্রেন্ড আপ করা, শুধু তো সংযোগ করলে হয় না, তাদেরকে যথাযথভাবে ট্রেনিং দিতে হয়, দায়িত্বগুলো বন্টন হয়। এগুলো কিভাবে প্ল্যান করলেন এত অল্প সময়ের মধ্যে দাদা? সেটা অনেকেই আসলে প্রথম দিকে যে আমি ফেসবুকে স্ট্যাটাস করি যে এটা ফিলোসফি করতে চাই, অনেকে আমার স্বপ্নের সাথে বাস্তবতার কতটুকু মিল হবে অনেকে উদ্বিগ্ন ছিল যে বিচলিত আসলে কি সম্ভব কিনা, নাকি অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে একটা ফেসবুকে প্রচার চায় সেটাই আসলে আমি বারবার বলি যে ফেসবুককে আমি পজিটিভ অর্থে নিয়েছি অ্যাজ ইউজুয়াল সেটাকে আবারও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমি কিছু ভলান্টিয়ার চাই, চিকিৎসক, নার্স, মানবিক যোদ্ধা চাই। সেখানে আমি 730-এর মতো অধিক প্রায় অ্যাপ্লিকেশন করেছি, তার মধ্যে 50 জনকে আমার বাছাই করতে খুবই কষ্ট হয়েছে। আহ, কারণ আমার প্রথম দিকে ধারণা ছিল যে কি কারণ এই ওই সময় মহামারী মানে হচ্ছে মানে মানুষ মারা যাচ্ছে, কোন সন্তান মা বাবা যে তাকে সেবা করতে পাঠাবে, কে আগ্রহী হবে সে ব্যাপারে আমি উদ্বিগ্ন ছিল। কিন্তু আমি মানুষের যে সাধারণ যে বিশেষ করে ইয়াং যুবকদের কাজ করার যে মনোবৃত্তি, যে অনেকে ব্যক্তিগতভাবে ফোনে যোগাযোগ করেছেন, মেসেজ দিয়েছেন, তারা এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান। সুতরাং তাদের অনেকেই যেহেতু আবেদন করেছিল ভলান্টিয়ার, সেখান থেকে 50 জনকে বাছাই করা সহজ হয়েছে। আর নাবানা তো জায়গা দিয়েছে, কিন্তু টাকার জন্য একটা হসপিটাল করতে প্রায় কিছু টাকা তো দরকার হবে, সেটা তো আর হসপিটাল সার্ভিস বলতে যেটা বোঝায়। উম আমি আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, আবারও বলছি যে স্বাস্থ্যগত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবকিছু সুষম ভাবে পরিপাটি না হলে আমার পক্ষে হসপিটাল অ্যাজ ইউজুয়াল একটা হসপিটাল হিসেবে নাম নিয়ে করা আমি কখনো পছন্দ করি না। মানুষের উপর আস্থা রেখেছি আমি, যে চিন্তা করলাম ঠিক আছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের অংশগ্রহণে হসপিটালটা গড়ে উঠুক। 100 টাকা 1 লক্ষ মানুষ একটা টিম দিয়েছিলাম যে 1 কোটি টাকা উঠলেই আমি একটা হসপিটাল করতে পারবো। সুতরাং সাধারণ মানুষ প্রথম দিকে ভালোই সাড়া দিয়েছে, তাদের যেই সাড়াতে আমি আগ্রহী হই ব্যাপকভাবে। অনেকটা দিন রাত 24 ঘন্টা কাজ করে 14 দিনের মাথায় ফিল হসপিটালের বাস্তব রূপ দেখে 21 এপ্রিল আমরা রোগী দেখা শুরু করি। দাদা, আসলে এটি একটি অভাবনীয় পরিকল্পনা যা আপনি বাস্তবায়ন করেছেন। আমিও প্রথম দিকে যখন আপনার স্ট্যাটাসটা দেখেছিলাম, তখন প্রথম দিকে ভাবছিলাম দাদা যে এত বড় একটা পদক্ষেপ নিলেন, এটা কতটুকু আসলে বাস্তবসম্মত হচ্ছে, আসলে কি সম্ভব হবে কিনা। যদিও আমি অংশগ্রহণ করেছি, কিন্তু প্রশ্ন ছিল মনের মধ্যে। তো যাই হোক, আমরা মানে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা সত্যিকার অর্থে বলা যায় ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। সেটার পেছনে অনেক শ্রম ছিল, অনেক কিছু ছিল। বিশেষ করে দাদার যে একটি ভূমিকা, সেটি সত্যিকার অর্থে একেবারেই আদর্শিক একটি ভূমিকা। দাদা, আমি এরপরে জানতে চাইবো, যখন কিনা আপনার হাসপাতাল শুরু হয়ে গেল, রুগী আসা শুরু হলো, তখন সেই রোগীদেরকে সামাল দেওয়াটা কতটুকু চ্যালেঞ্জের ছিল? কারণ হচ্ছে আপনার হাসপাতালটা আর 10টা হাসপাতালের মতো ছিল না। কারণ সাধারণ রোগীকে ট্রিট করা এবং একজন করোনা পেশেন্টকে ট্রিট করার মধ্যে একটু পার্থক্য ডেফিনেটলি আছে। আপনি অ্যাজ এ ডাক্তার আপনি কিন্তু ভালো জানেন। তো সেই পরিস্থিতি কিভাবে সামাল দিলেন? আহ দাদা, সাউন্ডটা পাচ্ছি না আমরা। আপনার সাউন্ডটা আমার আসছে না। সুবিধা ছিল হ্যাঁ। আমার সুবিধা ছিল আমি নিজে একজন চিকিৎসক, হ্যাঁ। আমি নিজে রোগী দেখতে পারবো, এই বিষয়ে লেখাপড়া করেছি। হ্যাঁ। আর এক সময় রাজনীতির সাথে জড়িত ছিলাম এখনো। আমি সে সময় সাংগঠনিক ভাবে রোটারি ক্লাব করেছি, বিভিন্ন ক্লাবের মাধ্যমে সাংগঠনিক ভিত্তিটা শক্তিশালী ছিল মানসিক ভাবে। আর আস্থা ছিল নিজের উপর, আত্মবিশ্বাস ছিল যে আমি হুম। পারবো। সেই পাশাপাশি আমার মানবিক ভলান্টিয়ারের সাথে পাশে এসে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি একজন সাহসী মানুষ যখন দাঁড়ায়, অনেকগুলো সাহসী মানুষ পাশে এসে দাঁড়ায়, সেই বিশ্বাস থেকে এসে আত্মবিশ্বাস সবকিছু মিলেমিশে একাকার হয়েছে, সাধারণ মানুষের প্রত্যাশা সবকিছু মিলে ফেলে শুরু করেছি। আর রুগী যখন আসে
আমি অত্যন্ত ডিসিপ্লিন ভাবেই কাজ করার চেষ্টা করেছি, যে রুগীকে রিসিভ করা, রুগীর সম্পর্কে, রুগীকে বহির্ভূত দেখার পরে যতটুকু করা প্রয়োজন, একজন রুগীকে হসপিটালে, অন্যান্য হসপিটালে সময় নিয়ে রুগীকে সব কথা শুনে রুগীর সেবা দেওয়ার প্রত্যাশা নিয়ে রুগী হসপিটালে ভর্তি করেছি। এবং সব রুগী, আপনি আমাদের রিভিউ গুলো দেখলে বুঝবেন যে রুগীর সন্তুষ্টি ভাবেই কৃতজ্ঞতা প্রকাশ করে ভালোবেসে যাওয়ার সময় চোখের জলে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে এখান থেকে গিয়েছে। সুতরাং আমি, ভলান্টিয়ার, নার্স সব মিলে সম্মিলিত ভাবে চিকিৎসা টিমরা দারুণ ভাবে কাজ করেছে, তাই আমার মনে হয় সম্ভব হয়েছে। হ্যাঁ দাদা, আমি দেখেছি আপনার কিছু ভিডিওতে ওরা অশ্রুসিক্ত ভাবে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে, এমনকি এমনও পরিস্থিতি হয়েছে যে যেতেও চাইছে না হয়তো বা, তারা ওখান থেকে যেতে চাইছিলেন, আমার একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তো দাদা, আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা বিষয় জানতে চাইবো। আপনি বলেছেন যে আমি যখন মানবিকভাবে এগিয়ে আসার জন্য আহ্বান করলাম, অনেকে এসেছেন, কিন্তু আমার কাছে একটা চিন্তাধারা ছিল যে সকল মা চাইবে নিজের সন্তানকে সুরক্ষা দিতে। এখন যারা স্বেচ্ছাসেবক সেবিকা হিসেবে আপনার সাথে যুক্ত হয়েছেন, অর্থাৎ আপনার এই আহ্বানে সাড়া দিয়েছেন, তাদেরকে নিরাপদ রেখে রোগীদেরকে সুস্থ করাটা, এটা বলা যায় দুই বিপরীত জিনিসকে মুখোমুখি করা। এই পরিস্থিতি কিভাবে সামাল দিলেন? এটা এটা আমি যখন সেবা দেওয়ার চেষ্টা চিন্তা করেছি, আমার মধ্যে সবসময় একটু ভয় কাজ করতো। আমার ভলান্টিয়াররা যারা, তারা তো ওনার মা বাবার সন্তান, তারা এখানে এই এসেছে, আহ, আবার সেভাবে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তাই তাদের যথেষ্ট সুরক্ষা, বিশেষ করে এই মাস্ক, তারপর হেড শিল্ড, তারপর চোখের চশমা, পিপি সবকিছু, তারপর হচ্ছে হাইনেক শো হাঁটু পর্যন্ত, এবং গ্লাভস। তাদের প্রথম কথা ছিল যে প্রথম কদিন এদেরকে ট্রেন আপ করেছি যে তোমাদের এইভাবেই পড়তে হবে, এইভাবেই যেতে হবে, যাতে তুমি আক্রান্ত না হও। কারণ আমার প্রত্যেক রাতে আমার ডিউটি থাকতো 24 ঘন্টা, আসলে ওদের 8 ঘন্টা ডিউটির পর ওরা ঘুমাতে গেলেও প্রত্যেককে রক্ষা করা, ওদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি, রুড আচরণ করেছি তাদের জীবনকে রক্ষা করার জন্য। সুতরাং আমি বলবো যে আমার ভলান্টিয়ার এত ভালো, ওরা সবকিছু নির্দ্বিধায় শুনেছে। এবং বিশেষ করে সুরক্ষার বিষয়ে কোনো আপোষ আমি করিনি। সেদিক থেকে বলতে পারবো যে কি অত্যন্ত দারুণভাবে সবাই সহযোগিতার মাধ্যমে আমরা নিজেকে সুরক্ষা রেখে মানুষকে সেবা দেওয়া দিতে পেরেছি। বিশেষ করে আমি বিশ্বাস করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর পরিবেশ যদি বজায় রাখা হয়, তাহলে রোগ, জীবাণু অনেক বেশি কম মানুষের সংক্রমণ হতে পারে। অর্থাৎ আপনি তাদের স্বাস্থ্যের ঝুঁকিটার বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন, এবং তারাও আপনার প্রতি যথেষ্ট অবিডিয়েন্ট ছিল, তাই বলা যায় এই পরিস্থিতিটাকে আপনি সামাল দিতে পেরেছেন। দাদা, আমি জানি আপনার স্মৃতিতে অনেক কিছু জিনিস জড়িয়ে আছে, বিশেষ করে এই চট্টগ্রাম হাসপাতাল গঠন করা থেকে শুরু করে আজকে অবধি অনেক স্মৃতি আছে। এমন কি কোনো ঘটনা আছে যে ঘটনাটা আপনার মনের মধ্যে একটা বিশেষভাবে দাগ কেটেছে? হ্যাঁ, সেই ধরনের তো অনেক ঘটনায় রয়েছে। পুরা আমি বলবো যে কি আমাদের যে পুরা 140 দিনের মধ্যে শেষের মাসটা ছাড়া বলতে গেলে 110 দিনে প্রতিদিনই আমার নতুন দিন, নতুন অ্যাডভেঞ্চার, রুগীদের হাহাকার, রুগীদের সুস্থ হয়ে বাসা যাওয়ার আনন্দ, বেদনা সবকিছু মিলে আমাদের স্মৃতিতে উজ্জ্বল। এবং যেহেতু আমরা সবাই 24 ঘন্টা আমরা ইন হাউস থাকতাম, এখানে পুরো একটা টোটাল সেট আপ ছিল, সবাই থাকা হুম। খাওয়া একসাথে, একই সাথে আমাদের আনন্দ বেদনা শেয়ার করা। আহ কেউ বাড়ি যাচ্ছি না। সুতরাং সবচেয়ে ভালো লাগে যে রুগীদের যখন প্রথম দিকে রুগী বা শেষের দিকে রুগী, যে রুগী হবে ওদের যখন পজিটিভ রুগী যখন আহ, সুস্থ হয়ে, যখন যেদিন তাদের রেজাল্ট আসে নেগেটিভ, তাদেরকে যখন ঘোষণা করা হয় আজকে আপনাদের যে করোনা টেস্টের রেজাল্ট, সেদিন তাদের একটা মনে হয় যে এর চেয়ে বড় আনন্দ কিছু হতে পারে না। তাদের অভিব্যক্তি, হাসি খুশি, সবাই অনেকটা যে আমরা অনেক সময় এক্সাইটিং করে রাতে রেজাল্ট টাঙিয়ে দিতাম, সকালে যখন যেত যেত আপনাদের রেজাল্ট টাঙিয়েছে, মনে হচ্ছে এক একজন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার যে হ্যাঁ, হ্যাঁ, ধরনের হ্যাঁ, একটা আনন্দ থাকে, ঠিক সেই হ্যাঁ। ধরনের একটা অভিজ্ঞতা। আসলে এই যখন ভালো লাগে যে অনেক রোগী যখন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আমাদের কষ্ট, আমাদের যে ত্যাগ সেটা সফল হয়, সেটা ভালো লাগে। আহ, অনেক স্মৃতি আছে বেদনার, যেমন আমাদের 4 জন রোগী মারা গিয়েছেন, আমরা বাঁচাতে পারিনি। আর হয়তো অনেক, মোস্ট অফ দ্য রুগী 99.95% রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সেটাতে আনন্দ রয়েছে। সবকিছু মিলে অনেক স্মৃতি, আসলে প্রত্যেকটা মুহূর্তের স্মৃতির অন্তর্ভুক্ত হিসেবে বলতে পারি।
সাধুবাদ দাদা। আর আমি যদি বলি আপনার কথার পরিপ্রেক্ষিতে, এখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যখন আপনি তাদেরকে রেজাল্টটা ঘোষণা করেন, অর্থাৎ তাদেরকে একটা সুখবর দিচ্ছেন, সেই অভিব্যক্তি, সেই স্মৃতিটাই আপনার মনের মধ্যে সবচেয়ে সুখ স্মৃতি হিসেবে এখনো বিদ্যমান, যদি আমার ভুল না হয় দাদা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি তো সেটা এখনো মনে পড়ে মাঝে মাঝে। আমাদের প্রত্যেকটা মানুষের ভিডিও আছে। আমরা আমি যখন মাঝে মধ্যে দেখি, 12-13 হাজার ছবি ভিডিও রয়েছে শুরু থেকে। মাঝে মধ্যে নস্টালজিক হয়ে এগুলো দেখি। তখন যখন একটা মাঝে মধ্যে সব ভিডিও তো ওই সময় এত ব্যস্ততার কারণে আমরা দেখতে পারতাম না, পরে রাখতাম, বাট ওভারলোড হুম। করতে পারতাম না, দিতে পারতাম না। আমি দেখি যে একজন 60 বছরের বৃদ্ধ যে কখন ভিডিও করেছে আমার যে বলেন জানি না, যে অনেকটা আমি তার সন্তানের চেয়ে ছোট হব, আমার পায়ে ধরে উনি আমাকে যে কৃতজ্ঞতা জানাতে চায়। তো এগুলো তো খুবই যে ভালো লাগার জিনিস। একজন মানুষের যে পরিমাণ এই যে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে আমরা সেবা করলে মানুষ কতটুকু কৃতজ্ঞ থাকে সেটা দিয়ে বোঝা যায়। না, আমরা এই অন্তত নিজের বিবেকের কাছে পরিষ্কার, নিজের আত্মার কাছে পরিষ্কার যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি মানুষ, প্রত্যেকটা মানুষকে জান মানে উজাড় করে দিয়ে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে সেবা করা। হ্যাঁ, দেখেছি দাদা, আপনার ওখানকার অনেকগুলো ভিডিও আমার দেখার সৌভাগ্য হয়েছে, যেখানে দেখা গেছে একেবারে নিট এন্ড ক্লিন একটা পরিবেশ, এবং সবাই খুব মানে বলা যায় ডিসিপ্লিন ভাবে কাজ করছে, অর্থাৎ পিপি থেকে শুরু করে সবকিছু। এবং আপনি যে কথাটা বললেন যে অনেককে আমরা যখন অ্যানাউন্স করি যে তোমার এই আজকের রিপোর্টটা নেগেটিভ এসেছে, তুমি বাড়ি যেতে পারো, তাদের চোখের মধ্যে একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে, একটা কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি। সে বিষয়ে আদিগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাই দাদা। শুনেছিলাম এই যে কয়দিন আপনি ওখানে ছিলেন, মাঝখানে আপনি অসুস্থ হয়েছিলেন একবার, খুব সম্ভবত। আহ সেই সময় মানে আপনি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন কি আপনার মনোবল যে ছিল, সেই মনোবলে কি কিছুটা চির ধরেছিল? অর্থাৎ কোনো কারণে কি আপনি কি একটু মনে ইয়ে হয়েছে, কষ্ট পেয়েছিলেন? না, আসলে অসুস্থতা বিষয়টা ওইভাবে না, এক যে স্বাভাবিক মানুষের জ্বর সর্দি তো এমনি হতে পারে, ভাইরাস হ্যাঁ। আপনি বাসায় থাকলে হতে পারে, এগুলা কোনো এটা বিষয় না। কারণ আমি তো ধরে নিয়েছি যে আমরা যখন সবাই এখানে কাজ করতে আসি, সেখানে তো অনেকেই আমি তো, যে আমার বাবা যখন সাইন করে বলেছে যাও কাজ করতে, আমি তো আবার সুস্থ হয়ে ফেরত যাবো সেটা চিন্তা করে আসিনি। হয়তো আমার ভলান্টিয়াররা কেউ আসেনি তার মা বাবার কাছ থেকে জমি, হয়তো এমন ইনসিডেন্ট ঘটতো আমি নাও ফিরতে পারতাম, আমার কোনো সে ভলান্টিয়ার আবার নাও ফিরতে পারতো। সুতরাং সেখানে এই যে বেঁচে থেকে সুস্থ থেকে আবার আপনাদের সাথে কথা বলছে, এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? একটা যুদ্ধের জয় করে আবার স্বাভাবিক জীবনে মানুষের সাথে কথা বলছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। সেই জন্যই আমরা নামকরণ করেছি একজন যোদ্ধা হিসেবে আপনাকে, কারণ আপনি যুদ্ধ শুরু করেছেন, সেই যুদ্ধে আপনি আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেটা ধরে নিয়ে কিন্তু আপনি এই যুদ্ধে নেমেছেন, এবং আপনি সফল হয়েছেন, বলা যায় একেবারে শতভাগ সফল। তাই আপনি আমাদের সকলের একজন গর্বের অংশ। আপনাকে নিয়ে আমরা গর্ব করি, শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের মানুষ আপনার একটি নামকে একাধারে সবাই চিনতে পারে, জানতে পারে এবং গর্ব করে। যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী যে বিষয়াদি আছে সেই বিষয়াদিতে যাব। সেটি হচ্ছে চট্টগ্রাম ফিট হাসপাতাল তথা আপনাদের আগামী দিনের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে। আসলে আমরা মানুষকে সেবা দিয়েছি, মানুষের প্রত্যাশা রয়েছে অনেক, যে কিন্তু ভলান্টিয়ার কাজ তো, ফ্রি কাজ তো বেশি দিন করা যায় না, আমরা করেছি। কিন্তু আগামীতে যে হসপিটাল আমরা যদি করি নাভানা সহযোগিতায়, সেখানে মানুষকে পয়সা দিয়ে সার্ভিস নিতে হবে, কিন্তু সেই পয়সা বা টাকার অঙ্কের পরিমাণ, অর্থের পরিমাণ হবে, আমি বলবো যে স্বল্প খরচে যে সর্বোচ্চ সেবা। এখানে হুম। এতে কোনো লাভজনক প্রতিষ্ঠান হবে না, এখান থেকে কোনো লভ্যাংশ হবে না, শুধু যারা কাজ করবেন তাদের যে মাসিক বেতনের বিষয়টা যদি উঠে আসে সেটুকু করা হবে। সুতরাং একটা চ্যারিটি মূলক একটা আহ, সেবা দেওয়ার যা চিন্তা রয়েছে, এভাবে আমাদের কাজ চলছে। আর আপৎকালীন হসপিটাল তো করা যায়, কিন্তু একটা হসপিটাল সেট আপের জন্য পারমিশন, আরো অনেক কিছু কাগজ এবং একাডেমিক কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় রয়েছে। সবকিছু কাজ চলছে, আশা করি মানুষকে স্বল্প খরচে একটা ভালো সেবা দেওয়ার, মানুষ তো চাইলে কিন্তু পারে। যেমন আমি বারবার বলি যে আমরা স্বাস্থ্য বীমা করতে পারি, যেন আজকে আমরা অনেকে দেশের বাইরে যাচ্ছি,
অন্য দেশে কাজ করতে মানে চিকিৎসা করাতে যাই, ওখানে যেতে তো অনেক টাকা, অনেক সময়ের প্রয়োজন হয়। সেই টাকায় আমরা যদি মানসিকতা থাকে এখানে, আমরা অল্প খরচে এখানে বিশ্বমানের সেবা নিতে পারি। আপনি দেখেন, আপনি যদি কোনো অনেকবার বলছি কথাটা, আপনি কোনো ব্যাংক বীমা যদি এসে বলে যে প্রতি মাসে 100 টাকা দেবেন, 10 বছর পরে আপনাকে ডাবল টাকা দেবে, অনেকেই হুম, কিন্তু হেমিলনের বাসের মধ্যে দূর ছুটে যাবে যে না 10 বছর পরে। আর যদি বলি যে 100 টাকা দেবেন বিনিময়ে স্বাস্থ্য সেবা পাবেন, অনেকে কিন্তু এই জিনিসটা সহজভাবে এখনো নিতে শিখে নেই। আমি 10 বছর পরে ডাবল টাকা পাবো যদি সুস্থ থাকি, যদি অসুস্থ থাকি হ্যাঁ, তাহলে তো পাবো না। সুতরাং এই সুস্থতার জন্য সবকিছু। সুতরাং যদি আমরা পাশাপাশি দেখেন, আমরা যদি অসুস্থ হয়, আমি কোনো রোগীর ডাক্তার দেখাতে ইনভেস্টিগেশন মেডিসিন সবকিছু মিলে 1000-10 টাকা খরচ হয়ে যায়। সুতরাং এখন যদি আমি এখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা দিয়ে থাকি, তাহলে সেই বিনিময়ে চিকিৎসা, মেডিসিন, ইনভেস্টিগেশন সবকিছু সুলভ মূল্যে পেতে পারি। সুতরাং এটা একটা চিন্তা চেতনার একটা দৃষ্টিভঙ্গির বিষয় রয়েছে। আমার মনে হয় তাতে আমরা যদি এইভাবে যদি চিন্তা করি, আগামী দিনে ফিল্ড হসপিটাল আপনাদের সেবায় নিয়োজিত থাকতে সক্ষম হবে। দাদা বিষয়টা কি এরকম যে মানে আপনাদের ফিল্ড হাসপাতালের আহ আমরা মানে সাধারণ মানুষরা তালিকাভুক্ত একটা পেশেন্ট হলাম, যে আমরা প্রতি মাসে একটা অংশ ওখানে ডিপোজিট করছি এবং আমরা ওখানে একজন তালিকাভুক্ত রোগী থাকলাম, যে কোনো একটা সমস্যা হলে আমরা সহজেই ওখানে যেতে পারবো। যেহেতু আপনাদের সাথে যখন সংযুক্ত হবে, আপনারাও নিশ্চয়ই আমাদেরকে একটি আইডেন্টিফাই করার জন্য একটা কিছু একটা দিবেন, সেই ধারাবাহিকতা একে অপরের সাথে সম্পর্ক যুক্ত করে এই ধরনের একটা কার্যক্রমকে কি চালাতে চাচ্ছেন এরকম? হ্যাঁ, অনেকটা আমি বলবো যে কি, আমাদের হসপিটাল ছোট আকারও হতে পারে, তাহলে কিন্তু ফুলি ডিজিটাল হসপিটাল হবে, ডিজিটালাইজ থাকবে। সেখানে মনে করেন পেশেন্ট এন্ট্রি থেকে শুরু করে ডাক্তার দেখানো সবই ইলেকট্রনিক ভাবে হবে। এখন আপনি যদি মনে করেন, সাপোজ আমি তো ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার সাথে আপনি রুগী দেখাতে চান, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারেন অনলাইনে। আমাদের হুম, ওয়েবসাইট থাকবে, অ্যাপস থাকবে, অ্যান্ড্রয়েড এবং আইসিও দুইটাতেই অ্যাপস থাকবে। সেখানে আপনি আপনার মতো, যে আপনি তো সকালে 10টা থেকে এসে বসে থাকার দরকার নেই। আপনি একটা সময় আসলে যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা সময়, আপনি জাস্ট 10 মিনিট আগে আসবেন, ইউ ক্যান কাম এন্ড ডাক্তার দেখিয়ে চলে যাবেন। সুতরাং এখানে সবকিছু, আপনার একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, যেখানে আপনার হ্যাঁ, যে সেবাটা নিচ্ছেন সেটা কন্টিনিউ, আপনি 5 বছর পরে এসে যাতে আপনি 5 বছর আগে কেন এসেছিলেন সেই ডাটাগুলো এন্ট্রি থাকবে। সুতরাং একটা মানুষের হেলথ সিস্টেমকে আপডেট করা, ডিজিটালাইজড করা, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। 5 বা 15 রোগ যদি ডেভেলপও করে, আমার কোনো ওষুধের জন্য হয়েছে না ভুল ট্রিটমেন্ট ছিল, সুতরাং আমি এক ক্লিকেই এখানে জানতে পারবো। সুতরাং একটা ডাটাবেস তৈরি হবে, আর যারা সাবস্ক্রাইব তারা তো পারবে না, আর যারা না তাদের কত বেশি দামে ইনস্ট্যান্ট যদি হ্যাঁ, সার্ভিস দিতে চায়, সে সময় বেশি টাকা দিয়ে আপনাদের সার্ভিসটা নিতে হবে। আমি বলা যে প্রতি মাসে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা দিয়ে আপনার সেখানে মানব সেবা জড়িত। আমি বলবো হ্যাঁ, যে মনে করেন 1 লক্ষ লোক প্রতি মাসে টাকা দিচ্ছে আমার মনে করেন, কিন্তু 1 লক্ষ লোক হুম, প্রতি মাসে ট্রিটমেন্ট হচ্ছে না, মানে হ্যাঁ, অসুস্থ হচ্ছে না। হয়তো রাইট, 10,000 হচ্ছে না, 1,000 মানুষ অসুস্থ হচ্ছে। তা আপনাদের টাকাও কিন্তু সেই মানুষের চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে। আগামী মাসে যদি আপনি সুস্থ হন, অন্য মানুষের টাকাও কিন্তু আপনার জন্য এখানে ব্যয় হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং এটাতে একটা বিশাল জনহিতের কাজের সাথে জড়িত মনে হয় আমার কাছে। হ্যাঁ দাদা, আমরা বিশেষ করে উন্নত বিশ্বে বা আমরা দেশের বাইরে অনেক জায়গায় দিয়েছি এরকম একটি পেশেন্টকে ইউনিক আইডির মাধ্যমে এনরোলমেন্ট করে রাখা হয় এবং ভবিষ্যতে তার একেবারে পুরো কমপ্লিট ডাটাবেসটা ওদের কাছে থাকে। যখনই সেই আইডিটা শো করে, তার একেবারে পুরো হিস্ট্রিটা কিন্তু ওখানে দেখা যায়। তার কি সমস্যা হয়েছে, কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং কি টেস্ট করা হয়েছে, এগুলো সবই দেখা যায়। তো আপনার কাছ থেকে এটি আরেকটি বলা যায় নতুন একেবারে ভিন্ন ধর্মী চিন্তাধারা দেখলাম, এবং আশা করছি আপনি এই চট্টগ্রাম হাসপাতালকে ভিত্তি করে আগামীতে আমাদেরকে আরো বেশি এই ধরনের কিছু একটা উপহার দিবেন এবং আমরা সবাই সেই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবো, এই প্রত্যাশা রয়েছে। এবারে চলে যাচ্ছি আমাদের করোনার প্রেক্ষাপট নিয়ে। দাদা, করোনার বিষয়টা এখনো কিন্তু বলা যায় আছে, বলবৎ আছে, এখনো কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে, এখনো মানুষ অসুস্থ হচ্ছে। এই যে একটা অবস্থা, আমরা শুরু থেকে শুনেছিলাম সেপ্টেম্বর মাসে আহ কিছু ভ্যাকসিন হয়তো বা আসতে পারে, এরকম একটা সম্ভাবনা শুনেছিলাম। তো এই বিষয়ে কি কোনো আশার বাণী আছে আপনার কাছে? আমি যেটা বলতে চাই যে ভ্যাকসিন আসবে, সেই জন্য আমরা অপেক্ষা করে কোনো লাভ নেই। ভ্যাকসিন যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালও বলেছেন ভ্যাকসিন যাতে সবার জন্য ভ্যাকসিনটা আসে, সব দেশের জন্য জাতিসংঘের ভাষণে বলেছেন। ভ্যাকসিন আসলে আমরা সবাই পাবো, সেটা আমি তো অবশ্যই আশা রাখি। কিন্তু এই মুহূর্তে আমাদের মাস্ক পরতে হবে, সেই মাস্ক হুম, পরে কাজ করতে হবে, মাস্ক পরে সব জায়গায় যেতে হবে, স্বাস্থ্যবিধি
মানতে হবে আপনার, সেই বিষয়গুলো খুবই জরুরি। আমাদের মধ্যে আজকে দেখলাম 10.71% সংক্রমণের হার, মৃত্যু সংখ্যা 1.43%, সেটা খুবই ভালো। কিন্তু মানুষ কারা মৃত্যুবরণ করছে, যদি যাদের বয়স্ক মানুষ 60-এর উপরে, যাদের ডায়াবেটিস, কিডনি, হার্ট, লাংস, অন্যান্য প্রবলেম গুলো রয়েছে, তারাই মৃত্যুবরণ করছে। কিন্তু আমরা যাতে সংক্রমণের হারটা কমাতে পারে আরো বেশি, সেজন্য অফিস, আদালত, কলকারখানায়, এই যে গাড়িতে চলাচলে আমাদের মাস্ক পরতে হবে। যথারীতি দুইটা জিনিস: হাত ধুয়ে বাসায় ঢোকা, হাত কোনো কাজে গেলে হাত ধোয়া, আর মাস্ক পরা। এর মধ্যে মাস্ক হচ্ছে আপনার ভ্যাকসিন। যে যদি এই ভ্যাকসিনটা আমরা, যেটা অ্যাভেলেবল ভ্যাকসিনটা যদি আমরা ঠিক মতো নিই, মানে মুখে আর নাকে পড়ি, তাহলে আমার মনে হয় যে কি এই করোনা ক্রান্তিকাল বেশি থাকবে না। দাদা, আপনি জানেন আমার বৌদ্ধ ধর্মাবলম্বীরা আগামী 1 তারিখ প্রবর্তনের পরে মাসব্যাপী কঠিন চিবর দান আয়োজন করতে চলে, যদিও বা সরকারি নির্দেশনা মোতাবেক এবার একেবারে বলা যায় সীমিত পরিসর আয়োজন। তারপরও কিছু না কিছু আয়োজন হবে, যখন স্বাভাবিকভাবে ওখানে অনেক মানুষের উপস্থিতিও হবে, তুলনামূলক কম হতে পারে, কিন্তু এই যে উপস্থিতিটা হবে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এই সময়টা কিভাবে মানে আয়োজন করলে মানুষ আক্রান্ত হওয়া থেকে তুলনামূলকভাবে মুক্ত থাকতে পারে বলে মনে করেন? আমরা তো বলি যে একটা, আপনি দেখবেন যে এখন যেসব অনুষ্ঠান হয়, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সবার বসা উচিত। আমি বেঁচে থাকলে ধর্ম করা যাবে, আমি বেঁচে থাকলে তো আগামীতে উৎসব করা যাবে, কিন্তু আমার সুস্থতা তো খুব জরুরি। আর একটা উৎসব যদি না করি, তেমন কিছু বিষয় না। আমার মনে হয় যে কি আগামী দিনে যে মানুষকে যদি যে অনুষ্ঠানই করেন, প্রবণনা বলেন, কঠিন দান বলেন, নির্দিষ্ট দূরত্ব থেকে জটলা না করে অল্প সময়ের মধ্যে সেটা শেষ করতে হবে। বাট সবাইকে মাস্ক পরতে হবে, যে মাস্ক ছাড়া যাতে কেউ অনুষ্ঠানে না থাকে সেই বিষয়টা। আমরা যারা আয়োজক রয়েছি, আমরা যারা যুব সমাজ রয়েছি, প্রত্যেকটা গ্রামে করেছিব দান যারা পালন করি, প্রবণতা যারা অর্গানাইজ করি, আমাদের উচিত পাশাপাশি আমাদের ভিক্ষুকুল, যে মাননীয় ভিক্ষুকুল রয়েছেন, তাদেরকে বলবো যে তারা যাতে এই বিষয়টা, আপনাদের যারা এই দায়ক দায়িকা রয়েছে, যারা প্রত্যেকটা গ্রামবাসী রয়েছে, তাদেরকে এনশিওর করতে হবে যে কি মাস্ক পরে যাতে আসে। সুতরাং একটা উৎসবের জন্য কোনো উৎসবে যখন বাঁধ ভাঙা থাকে, অনেক মানুষ আসে, অনেক বয়স্ক মানুষ আসে, সেই যে তারা যদি আক্রান্ত না হয়, সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং একটু শৃঙ্খল ভাবে মাস্ক পরে আমাদের অনুষ্ঠানগুলো করতে হবে, একটা দূরত্ব মেনটেন করে। দাদা, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, আপনার প্রতি শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তার মধ্যে একজন বিশেষ ব্যক্তি আছেন, ঝর্ণা বোরাল, যিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দেখছেন। উনি আপনার একটি বিশেষ মুহূর্তের কথা এখানে আমাদেরকে উল্লেখ করেছেন। করোনা মৃত্যু ঝুঁকি নিয়ে যে দুঃসাহসিক কাজ করেছেন তা আপনি আমাদের গর্ব ও সম্মানের। আপনি একজন অসাধারণ এমন অসাধারণ কাজ করে সমাজকে শিখিয়েছেন কিভাবে কঠিন বিপদে সমাজের নেতৃত্ব ও সেবা করা যায়। আপনার সন্তানের চিঠিটা আমাকে আপ্লুত করেছে। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাকে। আপনার প্রতি উনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দিদি, একেবারে আমেরিকা থেকে। আহ দিদিকে, হ্যাঁ, বলেন দাদা। দিদির প্রতি আমার নমস্কার। আসলে একটা জিনিস সবসময় মনে রাখে, আমি একা কখনো বাঁচা যায় না, একা কখনো বাঁচতে পারে না। সবাইকে বাঁচাতে চাইলে কিন্তু আপনি একা বাঁচতে পারবেন। আমি যদি এই করোনা কাণ্ডে বাসায় বসে থাকতাম, আমিও আক্রান্ত হতে পারতাম, আমার মা বাবাও বা পরিবার পরিচিত, তখন তাদের একটা চিকিৎসার জায়গাটা কোথায় ছিল? কোনো জায়গায় হয়তো আপনাদের মতো অসংখ্য মানুষের মতো আমি হাহাকার করতাম, কোথায় যাবো চিকিৎসা করতে। আমি ঘর থেকে বেরিয়ে যুগিনী অনেক মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছি বলেই আপনাদের সাধারণ জনগণকে সাথে নিয়ে আজকে আমার একটা সবচেয়ে নিরাপদ ছিলাম। আমার একটা চিকিৎসার জায়গা ছিল, আমার মা বাবা, পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী, তারা সবচেয়ে আশ্বস্ত একটা জায়গা রয়েছে, ফিল্ড হসপিটাল, যে ওখানে গেলে যাওয়া যাবে। অন্তত আপনারও আশ্বস্ত করেন, একটা জায়গা রয়েছে যে ওখানে হুম। গেলে একটা অন্তত চিকিৎসাটা পাওয়া যাবে। সুতরাং আমরা সবাইকে এমন ভাবে কাজ করা উচিত যে সবাই মিলে আমরা ভালো করেই বাঁচবো, সেই মানসিকতা, দৃষ্টিভঙ্গিটা থাকলেই আমার মনে হয় যে সুন্দর পৃথিবী গড়া সম্ভব।
দাদা আমরা দেখেছি আসলে সেই সময় হঠাৎ করে দেখা যেত হসপিটাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকটা অঘোষিত ভাবে চেম্বার গুলো বন্ধ হয়ে যাচ্ছিল, স্বাস্থ্য সেবা একটি মারাত্মক হুমকির মুখে দাঁড়িয়েছে। তখন আপনার কিছু কিছু ছবি আমি দেখেছি, আপনি মাঠে ঘাটে দৌড়াচ্ছেন, মানুষের সাথে মিটিং করছেন, এবং কনস্ট্রাকশনের সাইডেও আপনি গিয়েছিলেন, বিশেষ করে যখন আপনার মানে স্ট্রাকচার গুলো বিল্ড আপ হচ্ছিল। আপনি প্রত্যেকটি মুহূর্ত, বলা যায় সকাল থেকে সন্ধ্যা, রাত, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে ছিলেন। এটি আসলে সত্যিকার অর্থে তখনকার প্রেক্ষাপটে একেবারে অভাবনীয়। আমরা দেখে মানে সত্যি বুঝতে মানে মেনে নিতে কষ্ট হচ্ছিল আপনি এত দৌড়ঝাঁপ কিভাবে করছেন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এটা সত্যিকার অর্থে মানে বলা যায় আহ আপনি একেবারে ভিন্ন ধর্মী একটা প্ল্যাটফর্মে চলে গেছিলেন। দাদা আরেকজন জানতে চেয়েছে, অভিজিৎ বড়ুয়া, যে ওনার প্রশ্ন হচ্ছে শীতকালে কি এই করোনার প্রকোপ বাড়বে কিনা, মানে এই সংখ্যা আছে কিনা। আমরা যখন বলে যে এপ্রিল মে জুন মাসে তো করোনা রোগী অনেক ছিল। আমার হচ্ছে হুম। কি, আমি যদি নিজের স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক পরি, অ্যাজ ইউজুয়াল হাত ধোয়া, আমার দূরত্ব মেনটেন করা, যে জিনিসগুলো আমরা কতটা অভ্যস্ত হয়ে গেছি সচেতনতা থাকিতে, আমার মনে হয় যে এর সংখ্যা বাড়ার কোনো কারণ নেই। কিন্তু অবশ্যই আপনার মাস্ক পরতে হবে আর স্বাস্থ্যবিধি মানতে হবে, তাহলে আমার মনে হয় যে এই সংখ্যা থেকে মুক্ত হওয়া যাবে। এর মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছি স্বপন বড়ুয়া, ডেনি বড়ুয়া, শিমু বড়ুয়া, আহ, ঝর্ণা বড়ুয়ার কথা বলে দিচ্ছি, এমডি রিপন, ঝুলন দত্ত, তৌহিদ মুরসালিন, রাজু বড়ুয়া, দিদার আলম, অভিজিৎ বড়ুয়া, অনুপা বড়ুয়া, ওনারা সবাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনার কথাগুলো শুনছেন। দাদা আরেকটি বিষয় আমি জানতে চাইবো, যে আপনি অলরেডি কিছু বলেছেন, সেটা হচ্ছে সবাইকে মানে কমন একটি পরামর্শ কি দেওয়া যায়, যে কেউ কেউ ভাবছে এখন একটু আবার বাড়ছে মাত্রা, আবার শীতকালে কি কিছু হবে কিনা, এইসব বিষয় নিয়ে ভাবিত, তাদেরকে একেবারে কমন কিছু পরামর্শ, আপনি অলরেডি মাস্কের কথা বলে দিয়েছেন, এছাড়া কি আর কিছু বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলার কিছু বিষয়াদি আছে, যা আজকের এই আয়োজন মাধ্যমে আপনি তাদেরকে জানাতে পারেন? আমি যেটা বলবো যে আমাদের তো ভাইরাস, জ্বর আক্রান্ত হয়নি এমন কেউ নেই। সাধারণত হুম। জন্মের পর থেকে বিভিন্ন সাধারণ ভাইরাস আক্রান্ত হয়েছে। আপনার যদি কখনো শুরুর দিন যদি কখনো মনে হয় যে কি এই করোনা ভাইরাস তো প্রথম গিয়ে গলায় থাকে 3-4 দিন, সুতরাং আপনার যদি কখনো মনে হয় যে এই ধরনের ডিসকমফোর্ট, মানে অস্বস্তিকর লাগা, একটু গলা খসখসে লাগছে, গলা ব্যথা মনে হচ্ছে, একটু নাক দিয়ে পানি পড়ছে, আপনি অতি সত্বর ডাক্তারের সাথে পরামর্শ নেবেন। যত দ্রুত বেশি ডাক্তারের পরামর্শ নেবেন, তত বেশি আপনার সুস্থতার হার বাড়বে, মানে কম অসুস্থ অবস্থা থেকে সুস্থ হয়ে যাবেন। সুতরাং অবহেলা না করে, আজকে দেখি কালকে দেখি পরশু দেখি সেটা না করে, যখনই দ্রুত সম্ভব যে ডাক্তারের কাছে পরামর্শ নিলে আমার মনে হয় যে আপনি সুস্থ হয়ে যাবেন। এটা এটা হচ্ছে সবচেয়ে বড় আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যে যে দ্রুত আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। দেখবেন তাহলে আপনার কোনো ভাইরাস জ্বর হোক যে হোক, আপনি দ্রুত সুস্থ হয়ে আবার মতো থাকতে পারছেন। যদি রোগ পালেন 3-4 দিন 7 দিন দেখি, তাহলে এক সময় যখন অসুস্থ হয়ে যাবেন, তখন মনে হয় যে হসপিটালে যেতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সবাইকে চিন্তায় ফেলে দেবেন। সুতরাং পরিবার পরিজনকে আবার নিজেই চিন্তা মুক্ত থাকতে আমার মনে হয়, যখনই আপনার একটু খারাপ লাগবে তখনই ডাক্তারের পরামর্শ নেবেন। আহ আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না, কারণ হচ্ছে দাদার বিষয়টা আমরা যতটুকু জানি, উনি শারীরিকভাবে সুস্থ নন, তারপরও আসলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বিধায় আজকের এই আয়োজনে উনি সংযুক্ত হয়েছেন। এবং দাদার মাধ্যমে আসলে মূলত আমরা জানতে চেয়েছি ওনার যে এই করোনা যোদ্ধায় উনি একজন যোদ্ধার হিসেবে যে অবতীর্ণ হয়েছেন, সেই পেছনের কাহিনীগুলো একটু জানার চেষ্টা করেছি, শোনার চেষ্টা করেছি। এর মাধ্যমেই আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি ওনার সম্পর্কে, ওনার গল্প সম্পর্কে, ওনার যে স্বেচ্ছাসেবকরা ছিলেন তাদের গল্পগুলো জানানোর চেষ্টা করেছি। উনি বলে দিয়েছেন স্বল্প সময়ে অনুষ্ঠানটি শেষ করার জন্য, তা আমি আর কথা বিশেষ বাড়াবো না। দাদা সর্বশেষ সকল দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মন্তব্য থাকে। আমি বলবো সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষের প্রতি সেবা করা, যে মানুষের জন্য কাজ করা। সুতরাং আমার যে যদি আপনার মানবিকতা থাকে, এই মানসিকতা থাকে, দৃষ্টিভঙ্গি থাকে মানুষকে সেবা করার, সেটা কি পরিমাণ বা কত অঙ্কের এটাকে বিষয়, আপনার পাশের মানুষকে দিয়ে সে মানবিকতা প্রকাশ করতে পারেন। পাশের মানুষকে সেবা করার মাধ্যমে, পাশের মানুষকে সাহায্য করার মাধ্যমে আপনার সেই মানসিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। সুতরাং আহ বুদ্ধ বলেছেন যে মানব ধর্মের উপর কোনো ধর্ম নেই। আমরা যে মানুষের প্রতি, মানুষকে ভালোবাসুন, মানুষের জন্য কাজ করুন, দেখবেন যে অটোমেটিক সেটা
ফিডব্যাক হয়ে আপনার জন্য ভালো কিছু নিয়ে আসবে। দাদা, ধন্যবাদ আপনাকে অনেক সময় দেওয়ার জন্য। আপনার আসলে অনেক ব্যস্ততা আমরা জানি। আপনি প্রতিনিয়তই বিভিন্ন কাজের সাথে সংযুক্ত আছেন, এবং বিশেষ করে আপনি আপনার যে স্বপ্নের কথা, অর্থাৎ পরবর্তী স্বপ্ন যেটা দেখছেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে কেন্দ্র করে, সেটি বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। সেই জন্য আগাম শুভেচ্ছা এবং শুভকামনা রইলো, এবং প্রত্যাশা করছি আপনি আবারও একটু ভিন্ন কিছু নিয়ে সকলের সামনে উপস্থিত হবেন, সেই প্রত্যাশা করছি আমরা। এবং আজকের এই আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য আবারও আমাদের করুণা টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দান করার জন্য। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা জানলাম যে চট্টগ্রাম হাসপাতাল একটি ভিন্ন রূপে আগামীতে আসতে চলেছে, এবং আমি আপনার হয়ে সকলকে আহ্বান জানাবো, দাদা যখনই যেই আয়োজন নিয়ে, অর্থাৎ যেই উদ্যোগটা নিয়ে আসবেন, তাতে যেন সর্বাত্মক সকলে সহযোগিতা করেন। একজন ব্যক্তি হিসেবে নয়, মানবিকতার দৃষ্টি থেকে আপনারা যদি সহযোগিতা করেন, তখনই আরেকজন বিদ্যুৎ বড়ুয়া এগিয়ে আসবেন ভিন্ন কিছু নিয়ে। এতে মানব সমাজ উপকৃত হবে, আমরা উপকৃত হব, পুরো বাংলাদেশ উপকৃত হবে। এটাই হচ্ছে আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। দাদা, আজকের আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সর্বশেষ আজকের এই আয়োজনটুকু আমরা শেষ করব এখানে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এই আয়োজনে সংযুক্ত আপনি শুনেছেন, দাদা বলেছেন যে আমাদের আগামী যে প্রবারণা তথা কঠিন দান রয়েছে, সেখানে আমরা যেন একটু সীমিত পরিসরে অবস্থান করি এবং নিরাপদ দূরত্ব রেখে অবস্থান করি, যার পরিপ্রেক্ষিতে আমরা নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখতে পারবো, এই প্রত্যাশা করছি। এবং দাদার এই মেসেজটুকু আপনারা সবাইকে পৌঁছে দিবেন। এর ফলে আমরা একটি অনাগত সুন্দর ভবিষ্যৎ উপহার হিসেবে পাবো, এবং সর্বোপরি সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদ থাকে, এই প্রত্যাশা করছি। এবং আজকের এই আয়োজনের আমরা সমাপনতে আপনাদের সকলে সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু কামনা করছি। আজকের এই আয়োজন এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং আগাম প্রবরণার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি।